Welcome all of you in Apka Adumantra. Today I am going to discuss a topic from NCERT class 11 history. Today's topic is urbanization in southern Mesopotamia and temples and kings. From 5000 BCE, settlements had begun to develop in southern Mesopotamia. 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে দক্ষিণ মেসোপটেমিয়াতে বস্তিগুলির বিকাশ শুরু হয়েছিল। The earliest cities emerged from some of these settlements. এই বস্তুগুলির মধ্যে থেকে কিছু প্রাচীন শহরের রূপ নিয়েছিল। These were various kinds, those that gradually developed around temples, those that developed as centers of trade and imperial cities. এই শহরগুলো বিভিন্ন প্রকারের ছিল। প্রথমত কিছু শহর ছিল যা ধীরে ধীরে মন্দিরের চারিদিকে উন্নীত হয়েছিল, আর দ্বিতীয়ত আর কিছু শহর ছিল যেগুলো বাণিজ্যের কেন্দ্র হিসেবে উন্নীত হয়েছিল। It is cities of the first two kinds that we'll describe here. এখানে কিছু রাজকীয় শহর ছিল, এদের মধ্যে প্রথম দুই শ্রেণীর শহর সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তাহলে আমরা এখানে কি পড়লাম যে 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে দক্ষিণ মেসোপটেমিয়াতে বস্তিগুলির বিকাশ শুরু হয়েছিল এবং এই বস্তিগুলি কিছু প্রাচীন শহরের রূপ নিয়েছিল এবং এই শহরগুলির বিভিন্ন প্রকারের ছিল। প্রথমত কিছু শহর ছিল যা ধীরে ধীরে মন্দিরের চারিদিকে উন্নীত হচ্ছিল, আর দ্বিতীয়ত আরও কিছু শহর ছিল যেগুলি বাণিজ্যের কেন্দ্র হিসেবে উন্নীত হয়েছিল। Then early settlements began to build and rebuild temples at selected spot in their villages. বাইরে থেকে আসা বসতি স্থাপনকারীরা তাদের গ্রামের কিছু নির্বাচিত অঞ্চলে মন্দিরগুলোর নির্মাণ এবং পুনর্নির্মাণ শুরু করেছিল। The earliest known temple was a small shrine made of unbaked bricks. সবথেকে প্রাচীন বলে বিবেচিত মন্দিরটি একটি ছোট দেবালয়ে ছিল, সেটা তৈরি হয়েছিল কাঁচা ইট দিয়ে। Temples were the residence of various gods, of the moon god, of Yor, or of Inanna, the goddess of love and war. মন্দিরটিতে নানা প্রকারের দেবদেবী বিরাজ করত, যেখানে উর ছিল চন্দ্রের দেবতা এবং ইনান্না ছিল ভালোবাসা ও যুদ্ধের দেবী। Constructed in brick temples became larger over time, with several rooms around open courtyards. এই মন্দিরগুলি ইট দিয়ে নির্মাণ করা হতো, যা সময়ের সাথে সাথে বড় হতে থাকতো। Some of the early ones were possibly not unlike the ordinary house, for the temple was the house of God. কেননা মন্দিরের যুক্ত প্রাঙ্গণের চারিদিকে অনেকগুলি কক্ষ থাকত। But temples always had their outer walls origin in and out at regular intervals, which no ordinary building never had. বলল এখানে যে কেননা কিছু পুরাতন মন্দির সাধারণ মানুষের ঘরবাড়ি থেকে আলাদা ছিল না, কেননা মন্দিরগুলো কোনো দেবতার ঘরই ছিল না, কিন্তু মন্দিরের বাইরে প্রাচীরগুলো কিছু বিশেষ অন্তরালে ভেতরে এবং বাইরের দিকে মোড়ানো অবস্থায় থাকত।
The god was focus of worship. To him or her people brought grain, cart and fish. বলেছে আরাধনা করার প্রধান কেন্দ্রবিন্দু ছিল দেবতা, আর মানুষ দেবদেবীকে অর্পণ করার জন্য অন্ন, দই, মাছ নিয়ে আসতো। The god was also the theoretical owner of the agricultural fields. তো এখানে আরাধ্য দেবতা তাত্ত্বিকভাবে কৃষিজমি এবং মৎস্য চাষ এবং স্থানীয় পশুপালকের অধিপতি বলে মনে করা হতো। In time, the processing of produce was also done in the temples. তো এখানে তখন উৎপাদিত বস্তুর প্রক্রিয়াকরণ পদ্ধতি মন্দিরের প্রাঙ্গণেই করা হতো। Organizer of production at a level above the household employer of merchants and keepers of written records of distribution and allotments of grain, flour, animals, bread, beer, fish. The temple gradually developed its activities and became the main urban institution. এখানে পারিবারিক উৎপাদন সংগঠন, বাণিজ্যের নিয়োগকর্তা, শস্য বরাদ্দ বিতরণ করার নথি লিখিত আকারে রাখা, কৃষিকাজের পশুসমূহ, রুটি, সুরা, মাছ প্রভৃতি মন্দিরের কার্যকলাপ ধীরে ধীরে বিকশিত করেছিল। ফলে মন্দিরটি মুখ্যভাবে শহরের একটি প্রধান প্রাতিষ্ঠানিক হিসেবে রূপায়িত হতে লাগলো। In spite of natural fertility, agriculture was subject to hazards. কৃষিজমিগুলোতে প্রাকৃতিক উর্বরতা থাকা সত্ত্বেও কৃষিকাজ করার বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। The natural outlet channels of the Euphrates would have too much water one year and flood the crop, and sometimes they would change course altogether. তো বলেছে ইউফ্রেটিস নদীর প্রাকৃতিক জলাধারাতে কোনো কোনো বছর অত্যাধিক জল আসতো এবং তাতে ফলনগুলো জলের তলে ডুবে থাকতো এবং কখনো কখনো নদীর গতিপথ উল্টে যেত। As the archaeological record shows, villages were periodically relocated in Mesopotamian history. তো প্রত্নতাত্ত্বিক তথ্য অনুসারে মেসোপটেমিয়ার ইতিহাসে গ্রামগুলি পর্যায়ক্রমে স্থানান্তরিত হয়েছিল, মানে গ্রামগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হতো। দেয়ার ওয়ার ম্যান মেড প্রবলেমস অ্যাজ ওয়েল। তো এরকম প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও কখনো কখনো মানুষের দ্বারা সৃষ্ট বিপর্যয় আসতো। Those who lived on the upstream stretches of a channel could divert so much water into their fields that villages downstream were left without water. তো এখানে যারা উঁচু জায়গায় বসবাস করতো তারা প্রচুর জল নিজেদের জায়গাতে সঞ্চয় করে রাখতে পারতো, ফলে নিচু স্থানে বসবাসকারী লোকেদের ব্যবহারের জন্য জল পেত না। Or they could neglect to clean out the silt from their stretch of the channel, blocking the flow of water further down. তো তারা এমনটাও করতো যে উঁচু জায়গার লোকেদের নিজেদের অংশের নদী প্রণালী থেকে জমা গাদ পরিষ্কার করতো না, যার ফলে নদী প্রবাহমান থেকে থাকতো এবং নিচে লোকেরা জল পেত না। When there was continuous warfare in a region, those chiefs who had been successful in war could oblige their followers by distributing the loot and could take prisoners from the defeated groups to employ as their guards or servants. তো এখানে বলল যে যখন কোনো অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধবিগ্রহ চলত, তখন গ্রামের যে সর্দার জয়ী হতো সে তার নিজের সাথে এবং অনুগামীদের লুণ্ঠিত বস্তুগুলি বন্টন করে দিয়ে খুশি রাখত, আর তারা পরাজিত লোকেদের বন্দি বানিয়ে নিজেদের সাথে নিয়ে যেত, যাদের তারা চৌকিদার এবং চাকর বানিয়ে রাখত। So
they could increase their influence and could. Such world leaders, however, would be here today and gone tomorrow until a time came when such leadership came to increase the well-being of community with the creation of new institution or practices. তো বলল যে এইভাবে তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করত, কিন্তু যুদ্ধে বিজয়ী হওয়ার এই দলপতিরা স্থায়ীভাবে কোনো সম্প্রদায়ের সর্দার হয়ে থাকতো না। আজ থাকতো তো কাল চলে যেত, কিন্তু পরবর্তীতে কোনো এক সময় দলপতিরা জনসাধারণের কল্যাণ হেতু কাজ করা শুরু করতো এবং তার ফলস্বরূপ নতুন নতুন সংস্থার স্থাপন হতো। In times of victorious, chief began to offer precious booty to the gods and thus beautify the community's temple. They would send men out to fetch fine stones and metal for the benefits of the god and community and organize the distribution of temple's wealth in an efficient way by accounting for things that came in and went out. তো এখানে বলছে যে সেই সময়ে বিজয়ী সর্দাররা মূল্যবান সামগ্রী ভগবানকে অর্পণ করত, যার ফলে জনসাধারণের মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি পেত, আর তারা মানুষদের উৎকৃষ্ট পাথর এবং ধাতু আনার জন্য পাঠাতো যাতে দেবতা এবং সম্প্রদায়ের লোকেরা সুবিধা পায়। মন্দিরের ধন সম্পদের সুষ্ঠু বিতরণের জন্য মন্দিরের প্রাপ্ত এবং বিতরিত সামগ্রীর হিসেবে দক্ষভাবে রাখা হতো। Then we can imagine mutually reinforcing cycle of development in which leaders encourage the settlements of villages close to themselves to be able to rapidly get an army together. তো বললো যে আমরা পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করার জন্য বিকাশের এমন একটি কালচক্রের কল্পনা করতে পারি যেখানে গ্রামের সর্দাররা গ্রামীণ লোকেদের নিজেদের নিকট থাকার জন্য উৎসাহী করত, যাতে প্রয়োজনের সময় নিজেদের সৈন্যবল একত্রিত করতে পারে। Beside, people would be safe living in close proximity to one another. তো তারা একে অপরের পাশে থাকে সেফ মনে করতে পারত। Besides, people would be at Uruk, one of the earliest temple towns, we find depictions of armed heroes and their victims, and careful archaeological surveys have shown that around 3000 BCE, when Uruk grew to the enormous extent of 2050 hectares, twice as large as Mohenjo-daro, would be in later centuries dozens of small villages were deserted. তো কী বলা হলো এখানে যে তৎকালীন সময়ের সবচেয়ে প্রাচীন মন্দির নগরীর উরুক থেকে আমরা শস্ত্রবীর এবং তাদের কাছ থেকে হতাহত হওয়ার শত্রুদের চিত্র পাই। সতর্কভাবে হওয়া প্রত্নতাত্ত্বিক নিরীক্ষা থেকে জানা যায় যে 3000 খ্রিস্টপূর্বাব্দ কাছাকাছি সময়ে যখন উরুকনগর 250 হেক্টর জমিতে বিস্তৃত হয়, তখন অনেকগুলি ছোটো ছোটো গ্রামে জনশূন্য হয়ে পড়ে এবং অঞ্চলগুলি বিশাল মাত্রায় জনাবাদিতে পরিণত হয় এবং পরবর্তী সময়ে জায়গা থেকে অধিক মাত্রায় জনগণ স্থানান্তরিত হয়। There had been a major population steep. তো এখানে কি বললো এখানে পপুলেশনের সংখ্যা আস্তে আস্তে কমে গেল। Significantly, Uruk also came to have a defensive wall at a very early date. বলো যে খুবই তাৎপর্যপূর্ণভাবে উরুক নগরের চারিদিকে অনেক আগে থেকেই প্রতিরক্ষামূলক সুদূর প্রাচীর তৈরি করা হচ্ছিল। The site was continuously occupied from about 4200 BCE to about 400 CE, and by about 2800 BCE it had expanded to 400 hectares. তো বলেছে উরুকনগর 4200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 খ্রিস্টাব্দ পর্যন্ত তার অস্তিত্ব বজায় রেখেছিল, যার ফলস্বরূপ উরুকনগর 2800 খ্রিস্টপূর্বাব্দ কাছাকাছি সময়ে বিস্তৃত হয়ে 400 হেক্টর জমিতে পরিণত হয়েছিল। Work
captives and local people were put to work for the temples and directly for the rulers. যারা যুদ্ধে পরাজয় হতো তারা আর স্থানীয় লোকেদের অনিবার্য কারণবশত মন্দিরের জন্য অথবা প্রত্যক্ষভাবে শাসকদের জন্য কাজ করতে হতো। দিস রেদার দেন এগ্রিকালচারাল ট্যাক্স ওয়াজ কম্পালসারি। তো এখানে বলা হয় যে কৃষিকর না দিলেও কাজ করা ছিল বাধ্যতামূলক। Those who were put to work were paid rations. Hundreds of ration lists have been found which give against people's names the quantities of grain, cloth or oil allotted to them. It has been estimated that one of the temples took 1,500 men working 10 hours a day 5 years behind. তো বলো যে যাদের কাজের জন্য নিযুক্ত করা হতো তাদের কাজের বিনিময়ে খাদ্য দেওয়া হতো। শতাধিক এইরকম খাদ্য তালিকা পাওয়া গেছে ওই জায়গার মধ্যে, যার মধ্যে কাজে নিযুক্ত হওয়া লোকেদের নামের পাশে তাদের জন্য বরাদ্দ খাদ্যশস্য, কাপড়, তেল প্রভৃতির পরিমাণ লেখা ছিল। একটা অনুমান অনুসারে এই মন্দিরগুলির মধ্যে একটি মন্দিরকে তৈরি করার জন্য 1,500 জন শ্রমিক 5 বছর পর্যন্ত কাজ করেছিল 10 ঘন্টা করে। তো with rulers commanding people to fetch stones or metals, ores to come and make bricks or lay the brick for a temples or else to go the distant country to fetch suitable materials. There were also technical advances at Uruk around 3000 BCE. তো এখানে বলেছে যে শাসকদের আদেশে সাধারণ জনগণ মূল্যবান পাথর, খনিজ ধাতু আনত এবং দূরবর্তী দেশ থেকে মন্দিরের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করত। Then bronze tools came into use for various craft. তখন ওই জায়গার মধ্যে বিভিন্ন প্রকার শিল্প কাজের জন্য ব্রোঞ্জ উপকরণ ব্যবহার হতে শুরু করলো। Then architects learned to construct big columns, there being no suitable wood to bear the weight of the roof of large halls. তো বলো যে স্থাপত্য শিল্পরা ইটের স্তম্ভ তৈরি করার কৌশল রপ্ত করে নিয়েছিল, কেননা তখনকার সময়ে বড় বড় কক্ষগুলির ওজন ধরে রাখার জন্য তথা স্তম্ভ তৈরি করার জন্য উপযুক্ত কাঠ পাওয়া যেত না। Hundreds of people were put to work at making and baking clay comes that could be pushed into temples walls, paint and in different colors, creating a colorful mosaic. তো এখানে বললো যে শতাধিক লোকের কাদামাটির শঙ্খ প্রস্তুত এবং পুরানোর কাজে নিযুক্ত করা হতো। এই শঙ্খগুলোকে বিভিন্ন রঙের রাঙিয়ে মন্দিরের প্রাচীরে লাগানো হতো যাতে সেই প্রাচীরগুলি বিভিন্ন রঙে সুশোভিত হয়ে থাকে। In sculpture there was superb architect achievements not in easy available clay but in improved stone, and then there was a technical landmark that we can say is appropriate to an urban economy, the potter's wheel. তো এখানে বলা হয়েছে যে মূর্তি শিল্পের ক্ষেত্রেও চমকপ্রদ সফলতা অর্জন করেছিল তারা। অনায়াসে লভ্য হওয়া কাদামাটি অপেক্ষা অধিকতর আমদানিকৃত বহুমূল্য পাথর দিয়ে এই শিল্পের কাজ করা হতো। দেন বলো যে তখন প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন ঘটে, তা হলো কুমোর এর চাকার নির্মাণ, এবং যেটা শহরের অর্থব্যবস্থার জন্য অত্যন্ত উপযুক্ত ছিল। সো this is the today's discussion. If you like the video, please subscribe my channel and please like my video and don't forget to share the video with your friends. Children, goodbye.